যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, বিবর্তনবাদকে বিশ্বাস করে, তাদের সব থেকে বড় প্রমাণ তারা দেয় হচ্ছে ডিএনএ নিয়ে। ডিএনএ এর প্রমাণ দেয়। তারা বলে প্রথমত যে শিম্পাঞ্জির ৯৮ থেকে ৯৯% মিল আছে, এই জন্য শিম্পাঞ্জি আর মানুষের পূর্বপুরুষ এক। মিল আছে দেখেই এক। আরে মিল আছে কারণ একই সৃষ্টিকর্তা। প্রতিটা প্রাণীর ডিএনএ এর মধ্যে কিছু মিল আছে, অনেক জিনিস মিল আছে, কারণ একজন সৃষ্টিকর্তা তৈরি করেছে, একজন সৃষ্টিকর্তা ডিজাইন করেছে, এই জন্য ডিএনএ এর মধ্যে মিল আছে। আবার দেখেন এখানে যেমন বলছে মিল আছে দেখে বিবর্তন হয়ে এসেছে, আবার দেখেন ক্রোমোজোম 2 এর রহস্য, হ্যাঁ, বলতেছে শিম্পাঞ্জি থেকে মানুষের একটা ডিএনএ, একটা ক্রোমোজোম কম, সরি ডিএনএ না, ক্রোমোজোম কম। কি হয়েছে? বিবর্তনের ফলে একটা হচ্ছে, দুইটা ক্রোমোজোম একটা হয়ে গেছে, এই জন্য একটা কম। তার মানে এখানে মিল নাই, এই জন্য বিবর্তনবাদ সঠিক, এখানে আর এখানে মিল আছে এই জন্য বিবর্তনবাদ সঠিক। মানে বিচার যাই হোক, তালগাছা আমার, মিল থাকলেও বিবর্তনবাদের দিকে যাবে, আর মিল না থাকলেও বিবর্তনবাদের দিকে যাবে। আবার তারা বলতেছে যে মানে জেনেটিক কোড, সকল প্রাণীর যে জেনেটিক কোড আছে, জেনেটিক কোডগুলোর মানে খুবই মিল, জেনেটিক কোডগুলো প্রায় এক। আর এইটাই তো প্রমাণ যে একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, এই জন্যই তো জেনেটিক কোডগুলো এত মিল। একজন সৃষ্টি না করলে কি জেনেটিক কোডগুলো এত মিল হতো? আবার তারা যুক্তি দেয় মৃত জিন নিয়ে। হ্যাঁ, কিছু জিন আছে, আছে ঠিকই, কিন্তু মৃত, তার কোনো কাজ নাই। যেমন মানুষের দেহে ভিটামিন সির একটা জিন আছে, যেটা এখন মৃত, আছে ঠিকই, মৃত, কাজ নাই। আরে বাবা, এইটা তো একটা পরিবর্তন, অ্যাডাপ্টেশন। আগের মানুষ কষ্ট করতো, তাদের শরীরে যা যা দরকার হতো, এখন আমরা তুলনামূলক অনেক আরামে থাকি। আমাদের শরীরের প্রতিটা জিনিস, আগের খাদ্যাভ্যাস এখনের খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়েছে, এই জন্য আমাদের শরীরের ভিতর কিছু পরিবর্তন হবে। এইটা মানে এটা এটা তো মিউটেশন না, এটা কিছু জিনিস আগে দরকার ছিল, এখন দরকার নাই। এই কারণে তো এমন বলা যাবে না যে সব কিছু এক জিনিস থেকে আসছে, সৃষ্টিকর্তা সৃষ্টি করে নাই। এটা কোন ধরনের লজিক? আবার বলতেছে যে ভাইরাস, হ্যাঁ, শিম্পাঞ্জি আর মানুষের মধ্যে একটা কমন ভাইরাস আছে, এই জন্য বলতেছে যে এটা হয়তো বা পূর্বপুরুষ থেকে আসছিল। এটা কোন ধরনের কথা? সেম ভাইরাস কি প্রাণী আর মানুষের মধ্যে আসতে পারে না? দুই জাতের প্রাণী, কিন্তু সেম ভাইরাস তাদের অ্যাটাক করতে পারে না? এ কোন ধরনের যুক্তি আল্লাহ জানে। আর একটা অনাবিক ঘড়ি আবিষ্কার করছে, এটার কথা তো আর বললামই না। তো যাই হোক, এখন যদি আমরা এই এই বিশ্লেষণকে ভাঙি, কথা হচ্ছে কি, দেখুন, একটা গাড়ি আর একটা প্লেন, হ্যাঁ, এই গাড়িতে ইঞ্জিন ব্যবহার করা হয়, এই প্লেনেও কিন্তু ইঞ্জিন আছে, হ্যাঁ, এই গাড়িতে পেট্রোল ব্যবহার করা হয়, এভিয়েশন ফুয়েল কিন্তু প্লেনে ব্যবহার করা হয়। এই গাড়ি চাকার উপর দাঁড়িয়ে, এই প্লেনও কিন্তু চাকার উপর দাঁড়িয়ে থাকে। এই গাড়ির স্টিয়ারিং আছে, এই গাড়িরও স্টিয়ারিং আছে কন্ট্রোল করার জন্য, প্লেনের স্টিয়ারিং আছে কন্ট্রোল করার জন্য। গাড়ি চাকার সাহায্যে মাটিতে চলতে পারে, প্লেনও চাকার সাহায্যে মাটিতে চলতে পারে। হ্যাঁ, গাড়িরও সেফটি ফিচার আছে সিট বেল্ট, তারপর প্লেনেরও সেফটি ফিচার আছে সিট বেল্ট। তাহলে কি আমরা বলতে পারি যে গাড়ি থেকে বিবর্তন হয়ে হয়ে কালে 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 প্লেন হয়েছে? এটা কোনো গাধাও বলবে? এটা কোনো গাধা বলবে না। তাহলে কেন জিনের ক্ষেত্রে এটা? জড়বস্তু, জীবন্ত বস্তু, জড়বস্তু, সেটা আলাদা কথা। কথা হচ্ছে যে লজিক দিয়ে ওটা হয়, সে লজিক দিয়ে তো এটাও হয়। আচ্ছা, বলতে পারেন যে এটা তো আমি আউটের কথা বললাম, যে ডিএনএ তো ইনসাইডের জিনিস। বাবা, একটা গাড়ির ইঞ্জিন আর একটা প্লেনের ইঞ্জিন দেখো, দুইটাই কম্বাসন করে, দুইটারই যে সাইকেল, ফোর্স সাইকেলে ঘুরে, হ্যাঁ, ফার্স্টে এয়ার নেয়, ফুয়েল নেয়, কম্বাসন করে, তারপর সেটা এক্সপ্লোশন হয়, তারপরে এক্সজস্ট দিয়ে ধোঁয়া বের হয়ে যায়, তারপরে ইঞ্জিনে, শুধু ইঞ্জিনের কথা বলছি কিন্তু, দুইটার ইঞ্জিনেই ফুয়েল ইউজ হয়, দুইটার ইঞ্জিন হচ্ছে কি বলে এয়ার কুল ইউজ করে, দুইটার ইঞ্জিনে লুব্রিকেশন করে। তাই আমরা বলতে পারি যে গাড়ি বিবর্তন হয়ে হয়ে প্লেন হয়ে গেছে। আমরা বলতে পারি? বলতে পারি না। এরকম অনেক প্রমাণ আছে, অনেক বৈজ্ঞানিক প্রমাণ আছে, অনেক বিজ্ঞানী আছে যারা প্রমাণ দেয়। যেমন যে চোখের যে ফ্লাজেলাম আছে, সেটা এতটাই জটিল, যেটা হচ্ছে ধাপে ধাপে তৈরি হওয়া সম্ভব না। বিবর্তন মানে কি? ধাপে ধাপে একটা জিনিস পারফেক্ট হওয়া, কিন্তু এটা ধাপে ধাপে তৈরি হওয়া সম্ভব না। এটা হয় একবারে আসছে, না হয় কিছুই ছিল না, হয় একবারে কাজ করছে, না হয় আগে এটার কোনো অস্তিত্বই ছিল না। এরকম জটিল জিনিস, এইরকম জটিল জিনিসগুলো কিভাবে ধাপে ধাপে আসবে? এগুলো এই ধাপে ধাপে কেউ ক্রিয়েট না করলে এরকম জটিল জিনিসগুলো আসবে কিভাবে? তারপরে দেখেন, এই যে তথ্য, ডিএনএ এর মধ্যে যত তথ্য থাকে, এই তথ্যগুলা এই পৃথিবীর বয়সের টাইম ফ্রেমের মধ্যে এই তথ্যগুলা ধাপে ধাপে আসা সম্ভবই না, সম্ভবই না। এগুলো তো বিজ্ঞানীদের কথাই, কিন্তু যে বিজ্ঞানীদের কথা এরকম হবে, যারা এই যুক্তিগুলো দেবে, এই যুক্তিগুলো কিন্তু নেবে না, যুক্তি এগুলোই কিন্তু। বিচার যাই হোক, তালগাছ আমাদের হতে হবে। তারপরে যে ফসিলের কথা বলে, যে আমরা কত ধরনের ফসিল পাই, কত ধরনের কত কিছু পাই। ভাই, ফসিল হচ্ছে অদৃশ্য রূপান্তর হচ্ছে। মনে হয় কি মানুষ যদি রূপান্তর হতো, অদৃশ্য রূপান্তর হতো। এক প্রজাতি থেকে অন্য প্রজাতি থেকে যে রূপান্তরটা হয়েছে, সেই মাঝখানের যে ফসিলগুলো, সেই ফসিলগুলো কোথায়? একটা তো পাবো, হাজার হাজার বছরের মধ্যে একটা তো ফসিল পাওয়া যাবে, যেটা ওই যে ফসিলগুলো দ্বারা
বিবর্তনের শুরু বলা হয়, মানে কিছু ফসিল পাওয়া গেছে যেটা বলা হয় যে আগে মানুষ এরকম ছিল, ঠিক আছে, কিছু জঙ্গলি মানুষের ফসিল দেখিয়ে বলে। কিন্তু কথা হচ্ছে তার মাঝের বিবর্তনের মাঝের যে ফসিলগুলো, সেই মাঝের ফসিলগুলো কই? অদৃশ্য রূপান্তর তো হয়নি, অদৃশ্যভাবে তো বিবর্তন হয়নি, মাঝখানের গুলো কোথায় গেল? এবং গাণিতিকভাবেও এটা সম্ভব না। প্রোটিনের মতন জটিল অণু তৈরির জন্য যে সময় দরকার, সেটা মানে এই মিউটেশন দিয়ে কখনোই এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এত তাড়াতাড়ি প্রোটিনের মতন অণু তৈরি হওয়া, ধাপে ধাপে তৈরি হওয়া সম্ভব না। এত জটিল প্রোটিনের মতন এত জটিল অণু তৈরি হওয়া সম্ভব না। এটা গাণিতিকভাবেই অসম্ভব। তারপরেও বলে এটা বিজ্ঞান। আসলে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে না দেখে এটা তাদের ধারণা, কিন্তু এটাকেই বলে বিজ্ঞান। অনেক বিজ্ঞানী, অনেক প্রতিষ্ঠিত বিজ্ঞানী কিন্তু বিভিন্ন তত্ত্ব দিচ্ছে। যেমন দেখেন মাইকেল জে বিহি, সে হচ্ছে বলতেছেন, তিনি একজন অধ্যাপক, তিনি বলতেছেন যে যে জটিল যে ইয়াগুলো আছে, জটিল যে অঙ্গগুলো আছে, জটিল যে অণুগুলো আছে, এই অণু একাধিক অংশ ছাড়া কোনো কাজ করে না। হ্যাঁ, এটা ধাপে ধাপে তৈরি হওয়া কোনো সম্ভবই না। তাহলে প্রথম জিনিসটা আসলো কেন একাধারে? না, এটা একটু জটিল হয়ে যাবে, এটা অন্য আরেকভাবে বোঝাবো। তারপর দেখেন ডগলাস এক্স, ইনি বলতেছেন যে এই প্রোটিন নিয়ে ইনি বলছেন যে প্রোটিন গবেষণা করে দেখা যাচ্ছে যে ধাপে ধাপে একটা প্রোটিন তৈরি হওয়ার সম্ভাবনা একদম 0%। তারপর কি বলে, স্টিফেন সি মেয়ার বলতেছেন যে এটা হচ্ছে ডিএনএর যে জেনেটিক যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলোটা ইন্টেলিজেন্ট ডিজাইন করছে, এটা ডিজাইন ছাড়া এরকম পারফেক্টলি হওয়া, ধাপে ধাপে হওয়া সম্ভবই না। তারপরে আবার জন সানফোর্ড অধ্যাপক, উনি বলতেছেন যে মানুষের যে ডিএনএ সেটা আগে ছিল স্ট্রং, এখন দিন দিন সেটা দুর্বল হচ্ছে। তাহলে আমরা বিবর্তনের ফলে কিভাবে শক্ত হলাম? হ্যাঁ, বলতে মানুষ তো বলা হচ্ছে যে আগে হচ্ছে ছোট প্রাণী ছিল, হ্যাঁ, এমন দুর্বল প্রাণী ছিল, তার থেকে মিউটেশন হয়ে হয়ে যদি আমরা এখন এরকম শক্তিশালী একটা প্রাণী হই, তাহলে কিন্তু জিন তো আস্তে আস্তে দুর্বল হচ্ছে, তাহলে আমরা শক্তিশালী হলাম কিভাবে? এরকম বহু বিজ্ঞানী বহু তথ্য দিচ্ছে, কিন্তু তারা মানবে না, কারণ বিচার যাই হোক তালগাছ তাদেরই থাকতে হবে।